বিবাহিত মেয়েটি প্রতি রাতেই তার প্রেমিককে সবার অজান্তে তার রুমে নিয়ে আসতো আর নিজের স্বামীকে ধোঁকা দিয়ে প্রতি রাতেই পাশর করত। মেয়েটির স্বামী কাজের সূত্রে অন্য শহরে থাকতো, আর তারপর মেয়েটি তার প্রেমিককে নিয়ে এমন কিছু করে যার ফলাফল তাদের নিজেদেরকেই ভোগ করতে হয়। কি এমন করেছিল তারা? বলছি মালায়ালাম ক্রাইম থ্রিলার মুভি উড়ালের কথা। মুভিতে 18+ দৃশ্য এবং কথা রয়েছে, কিন্তু মুভির কাহিনীটি অন্যান্য মালায়ালাম মুভির মতোই ভীষণই অন্যরকম। শেষটায় যে এমন কিছু হতে পারে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। সিনেমার শুরুতেই আমরা শাইনি নামের একজন সুন্দরী মহিলাকে দেখতে পাই। সে বিবাহিত ছিল, তার একটি বাচ্চাও রয়েছে। সে তার প্রেমিক কিরণের সাথে ফোনে কথা বলছিল। এই কিরণ হচ্ছে তার কলেজের জুনিয়র ছিল। শাইনির স্বামী কাজের সূত্রে অন্য শহরে থাকতো এবং প্রতি সপ্তাহে সপ্তাহে আসতো। আমরা দেখি শাইনি লুকিয়ে লুকিয়ে কিরণের সাথে রোমান্টিক গল্প করছিল। কিরণ শাইনিকে বলে আজ রাতে আসবো, কিন্তু শাইনি তাকে মানা করে আর বলে আজ আমার শরীরটা ভালো নেই, আমার পিরিয়ড হয়েছে, তুমি আজ এসো না। কিন্তু কিরণ সেটা কথা মানতে চায় না, আর তাই শাইনি তার কাছে থাকা স্যানিটারি ন্যাপকিনের ছবি তুলে পাঠায়। আর তারপর কিরণ শাইনিকে এমন কিছু দুষ্ট কথা বলতে থাকে যা শুনে শাইনির মুখে হাসি ফুটে ওঠে। পরের সিনে আমরা শাইনির ছেলে নুনাপ্পান এবং শ্বশুর কুট্টিচানকে দেখতে পাই। শাইনির সাথে তার শ্বশুর শাশুড়িও থাকতো। তারা অনেক বুড়ো হয়ে গিয়েছিল। বিশেষ করে শাইনির শাশুড়ি একদম বিছানায় পড়ে গিয়েছিল। গত 4 বছর ধরে শাইনির শাশুড়ি প্যারালাইজ ছিল এবং সে নড়তে চড়তে পারতো না, এমনকি বাথরুমে সে বিছানাই করতো। শাইনির শ্বশুর কুট্টিচান একটা লোককে দিয়ে বাড়ির কিছু টুকটাক কাজ করা ছিল। লোকটার নাম জন। সে কুট্টিচানের সাথে গল্প করছিল আর কাজ করছিল, আর তখনই বাড়ির বাথরুমের পাইপ দিয়ে কিছু নোংরা পানি বেরিয়ে আসে। আর সেই পানি থেকে এতটাই দুর্গন্ধ বেরোতে থাকে যে শাইনির ছেলে নোনাপ্পান সেখান থেকে পালিয়ে যায়। আসলে বাথরুমে শাইনির শাশুড়ির কাপড় চোপড় ধোয়া হচ্ছিল, আর সেগুলোর পানি বাইরে বেরিয়ে আসছিল। জন তখন কুট্টিচানকে জিজ্ঞেস করে, এই দুর্গন্ধে তোমার সমস্যা হচ্ছে না? কুট্টিচান বলেন, না হচ্ছে না, কারণ আমি আমার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসি, আর ভালোবাসা থাকলে এসব কোনো ব্যাপারই নয়। আসলে কুট্টিচান তার বউকে অনেক ভালোবাসতো এবং তার যত্নও সে করত। এছাড়াও একজন কাজের মেয়ে ছিল কুট্টিচানের বউয়ের যত্ন করার জন্য। এরপর আমরা শাইনি শাশুড়িকে দেখতে পাই। গত 4 বছর ধরে প্যারালাইজড হয়ে সে বিছানায় শয্যাশায়ী হয়ে আছে, আর তার দেখাশোনা করার জন্য একটা কাজের মেয়ে ছিল। আমরা দেখতে পাই কাজের মেয়েটা বেশ যত্ন সহকারে শাইনি শাশুড়ির কাজগুলো করছিল। কাজের মেয়েটি বৃদ্ধ মহিলার শরীরটা পরিষ্কার করে জামা কাপড় পাল্টে দেয় এবং তার গায়ে পাউডার লাগিয়ে দেয় যেন আর দুর্গন্ধ না আসে। আর অন্যদিকে আমরা শাইনিকে দেখতে পাই, সে রান্নাঘরে কাজ করছিল, আর কাজ করতে করতেও হেডফোনে সে কিরণের সাথে কথা বলছিল। সে সারাদিনই কাজের ফাঁকে কিরণের সাথে কথা বলতো। কাজের মেয়েটি বৃদ্ধাকে পরিষ্কার করে দিয়ে যাওয়ার পর কুট্টিচান তার বউয়ের পাশে এসে বসে এবং তার হাত ধরে পুরোনো দিনের সুন্দর সুন্দর কাটানো মুহূর্তগুলোর কথা বলতে থাকে, যেন মহিলা কোনোভাবেই না ভাবে কুট্টিচানের ওপরে সে বোঝা হয়ে আছে। এদিকে আমরা শাইনিকে দেখতে পাই, সে কিরণের সাথে সারা দিন ধরে কথা চালিয়েই যাচ্ছিল। এমনকি গোসল করতে যাওয়ার সময় সে কিরণের সাথে কথা বলতে থাকে। কিরণ শাইনিকে বলে ভিডিও কলটা অন করতে, আর সে ভিডিও কলে শাইনিকে দেখতে থাকে। এরপর সিন কাট হয়। যে মেয়েটা শাইনি শাশুড়ির সব কাজ করত সে কাজ ছেড়ে দিতে চাইছিল। সে বলে এই কাজটা সে আর করতে পারবে না, কারণ এত দুর্গন্ধে তার শরীর খারাপ হয়ে যাচ্ছিল, আর তাছাড়া তার বাড়িতে কিছু কাজও রয়েছে, সে সেখানে চলে যাবে। শাইনি তাকে বোঝানোর চেষ্টা করলেও সে রাজি হয় না, সে কাজটা ছেড়েই দিবে। আমরা দেখি বাইরে থেকে কুট্টিচান এই সব কথা শুনছিল। কুট্টিচানের মনটা খারাপ হয়ে যায়। শাইনি কাজের মেয়েটিকে টাকা দিয়ে বিদায় করে দেয়। বিদায় করে দেওয়ার সময় কাজের মেয়েটি বলতে থাকে কোন সময় কোন ওষুধ খাওয়াতে হবে। শাইনি কিছুটা বিরক্ত হয় আর বলে, তুমি তো মাত্র কিছুদিন হলো এসেছো, আমি তো গত 4 বছর ধরে এসব কাজ করছি, আমাকে শেখাতে এসো না। তারপরের দিন আমরা দেখতে পাই কুট্টিচান আর শাইনি মিলে তার শাশুড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। শাইনি অনেক কষ্টে নাক চেপে ধরে তার শাশুড়ির জামা কাপড়গুলো পাল্টে দেয়, আর কুট্টিচান পরম মমতায় তার স্ত্রীকে মুছিয়ে দেয়। এরপর তার সারা গায়ে পাউডার লাগিয়ে দেয় আর তার মাথায় হাত বুলিয়ে আদর করে দেয়। কুট্টিচানের বউ তো কথা বলতে পারতো না, কিন্তু স্বামীর তার প্রতি এত মমতা দেখে তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। দুর্গন্ধে শাইনির বমি আসছিল, তাই সে তাড়াতাড়ি সেখান থেকে কাপড় চোপড়গুলো নিয়ে বাথরুমে চলে যায়, আর কাপড় চোপড়গুলো ডেটল সাবান দিয়ে ভিজিয়ে দেয়। বাথরুম থেকে বাইরে এসে কুট্টিচানকে সে বলে, আমি রান্না করতে যাচ্ছি। এটা বলে সে সেই ঘর থেকে চলে যায়। আর তারপর আমরা দেখি কুট্টিচান শাইনির জন্য জামা কাপড়গুলো না রেখে নিজেই সাবান দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ফেলছে। অন্যদিকে আমরা শাইনিকে দেখতে পাই রান্না করছে, কিন্তু রান্না করতে করতেও তার সেই দুর্গন্ধের কথা মনে পড়ে যায়, আর বাইরে থেকে কিছুটা দুর্গন্ধ তার নাকে আসে, আর এতে করে সে বমি করে ফেলে। সে আসলে এইসব যন্ত্রণা সহ্য করতে করতে অসহ্য হয়ে গিয়েছিল, তার আর ভালো লাগছিল না। গোসল করার পরেও শাইনির মনে হচ্ছিল গা থেকে যেন গন্ধ যাচ্ছিলই না, তাই সে রুমে এসে গায়ে পারফিউম মাখে।
আর সেদিন তার খাওয়ার ইচ্ছেটাও মরে যায়। সে কুট্টিচানকে খাবার খেতে দিয়ে রুমে ফিরে আসে আর কিরণকে কল করে। সে সময় সে একটা পাউরুটি খাচ্ছিল, কারণ তার ভাত খাওয়ার ইচ্ছেটাই মরে গিয়েছিল। কিরণ তাকে অনেক বোঝায়, কিন্তু শাইনি অসহ্য হয়ে গিয়েছিল। সে বলছিল যে আমি এসব সহ্য করতে করতে অসহ্য হয়ে গিয়েছি, আর আমি এই পরিবেশ থেকে বের হতে চাই। এখন আমার নিজের ইচ্ছে মতো থাকার বয়স। এই বয়সে যদি আমি আমার স্বাধীনতা উপভোগ করতে না পারি, নিজের ইচ্ছে মতো না থাকতে পারি, তাহলে এই জীবন থেকে লাভ কি? এর পরের দিন আমরা দেখতে পাই শাইনি তার ছেলে নোনাপানকে তার মায়ের বাড়িতে রেখে আসছে। কারণ এখন যেহেতু কাজের মেয়ে নেই এবং তার শাশুড়ির যত্ন, রান্না বান্না, পরিবারের সব কাজে তার নিজেকে করতে হচ্ছে, তাই নোনাপানকে সে সময় দিতে পারছিল না। সে যখন বেরিয়ে যাচ্ছিল তখন কিরণ তাকে ফোন করে। শাইনি জানায় সে নোনাপানকে তার মায়ের বাড়িতে রেখে আসতে যাচ্ছে, যা শুনে কিরণ খুশি হয়ে যায়। কারণ বাড়িতে লোকজন যত কম থাকবে তত তার সুবিধা হবে। সে বলে আজ রাতে আমি আসছি। শাইনিও সম্মতি দেয়। কিরণ জিজ্ঞেস করে তোমার স্বামী আবার চলে আসবে না তো? আসলে শাইনির স্বামীর রাজীব শহরে থাকতো চাকরির সুবাদে, এবং সে কিছুদিন পর পর বাড়ি আসতো। শাইনিকে সে গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়েছিল তার বৃদ্ধ বাবা মার দেখাশোনা করার জন্য। আর গ্রামে আসার কিছুদিনের মধ্যেই শাইনি কিরণের সাথে সম্পর্কে জড়ায়। কিরণের সাথে কথা বলা শেষ করে শাইনি তার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ে। আর কিরণও চলে যায় তার বন্ধুদের আড্ডায়। সেখানে তারা কথা বলতে থাকে। আর তখন সেদিক দিয়ে শাইনি যায়। যাওয়ার সময় তাকে দেখে কিরণের এক বন্ধু বলে ওঠে, এই মেয়েটার শরীরে অনেক গরম। সে এই পর্যন্ত অনেক ছেলেদের সাথে সম্পর্ক করেছে। কথাটা শুনে কিরণের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বিজয় তার দিকে তাকায়, কারণ শাইনি আর কিরণের সম্পর্কটা সে জানতো। বিজয় বলে ওঠে, তুই কিভাবে জানলি? তুই এত নিশ্চিত করে কিভাবে বলছিস? তখন কিরণের সেই বন্ধুটা বলে ওঠে, আমি জানি, কারণ গত ছুটিতে আমার পুলিশ বন্ধু এসেছিল, আর তাকে আমি নিজে শাইনিদের বাড়িতে পৌঁছে দিয়েছিলাম। আর সে আম গাছ বেয়ে তাদের ছাদে উঠে যায়, আর সেদিক দিয়ে ভেন্টিলেটর দিয়ে তাদের বাড়িতে ঢোকে, আর আমি নিচে দাঁড়িয়ে পাহারা দিতাম। কিরণ বলে, এসব কিছুই না, তোর হয়তো কোথাও ভুল হচ্ছে। বন্ধুটি বলে ওঠে, না না, আমার কোথাও ভুল হচ্ছে না, কারণ আমি নিজে ওকে নিয়ে যেতাম। এবার কিরণ তার কথা কিছুটা রেগে যায়, আর সেটা বুঝতে পেরে বিজয় তাকে সেখান থেকে নিয়ে চলে আসে। এরপরের সিনে আমরা বিজয় আর কিরণকে দেখতে পাই শাইনিদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তার কিছুক্ষণ পর শাইনি কিরণকে ফোন করে আর ভেতরে আসতে বলে। কিরণ সোজা চলে যায় সদর দরজার দিকে। সদর দরজাটা শাইনি আগে থেকেই খুলে রেখেছিল, আর তাই কিরণ সরাসরি চলে যায় শাইনির রুমে। আর সেখানে গিয়ে তারা লুডো খেলতে শুরু করে। কিন্তু শাইনি কোনো কিছুতেই মজা পাচ্ছিল না, আর সেই ব্যাপারটা কিরণও বুঝতে পারে। সে বলে, তুমি কেমন যেন অন্যমনস্ক, তোমার কি ভালো লাগছে না? যা শুনে শাইনি বলে, কই না তো, আমি তো এনজয় করছি। কিন্তু কিরণ বলে, আমার সেই আগের শাইনিটা কোথায়? উজ্জ্বল উচ্ছল সেই হিংস্র শাইনি। শাইনি তার কথা শুনে হেসে ফেলে আর বলে, আমি আগে শাইনি আছি। আর তারপর তাদের মধ্যে আবারও লুডো খেলা শুরু হয়। লুডো খেলা শেষ হলে আমরা শাইনিকে দেখতে পাই বেশ খোশ মেজাজে আছে। আর তখন কিরণ জানালার পাশে দাঁড়িয়েছিল। আসলে সারাদিনের ক্লান্তি আর শাশুড়ির সেই দুর্গন্ধ মাখা কাজগুলো করার পর থেকে শাইনির মেজাজটা খুব খারাপ হয়েছিল। আর তখন কিরণ বলে ওঠে, আসলেই তো এই বাড়িতে খুব গন্ধ। কিরণের কথা শুনে শাইনির আবার সবকিছু মনে পড়ে যায়, আর মেজাজটা তার আবারও খারাপ হয়ে যায়। কিরণের কথা শুনে বিরক্তিতে ভ্রুকুচকে শাইনি বলে, তুমি তো কিছুক্ষণের জন্য এসেছো, আর আমার তো সারা দিন ধরে এসব সহ্য করতে হয়। আমি ভাত খেতে পারি না, এমনকি পানিটাও ঠিক মতো খেতে পারি না। কবে যে আমি এসব থেকে মুক্তি পাবো, কবে যে আমি শান্তিতে বাঁচতে পারবো? কিরণ তাকে সান্ত্বনা দেয়, কিন্তু কিছুক্ষণ পর শাইনি বলে, তুমি আমার সাথে একটা কাজ করতে পারবে? কি কাজ সেটা না শুনে কিরণ বলে, অবশ্যই, তোমার জন্য আমি সবকিছুই করতে পারি। শাইনি বলে, তাহলে চলো, আমার শাশুড়িকে মেরে ফেলি। যা শুনে কিরণ তো ভয় পেয়ে যায়। সেভাবে শাইনি হয়তো মজা করছে, কিন্তু শাইনি সিরিয়াস ছিল। তাই অগত্যা কিরণও রাজি হয়ে যায়। শাইনি আর কিরণ মিলে শাইনির শাশুড়ির ঘরে যায়, আর সেখানে গিয়ে দেখে শাইনির শাশুড়ি ঘুমিয়ে আছে। শাইনি বলে, দাঁড়াও, আমি একটা কিছু নিয়ে আসছি। এটা বলে সে ঘর থেকে চলে যায়। কিরণ সেখানে একা দাঁড়িয়েছিল। হঠাৎ করে শাইনি শাশুড়ির দিকে তাকিয়ে এসে দেখতে পায় বুড়ি তাকিয়ে আছে। আসলে বুড়ি কথা বলতে পারতো না, প্যারালাইজ ছিল, কিন্তু সে সবকিছু শুনতে এবং বুঝতে পারতো, আর হাত পাও কিছুটা নাড়াতে পারতো। কিছুক্ষণ পর শাইনি একটা কাপড় নিয়ে ফিরে আসে, আর সেইটা তার শাশুড়ির গলায় পেঁচিয়ে মেরে ফেলে। শাইনি শাশুড়ি কিছুক্ষণ ছটফট করে, কিন্তু বাধা দেওয়ার ক্ষমতা তার ছিল না। কিরণও শাইনিকে সাহায্য করে। বুড়ি মরে গেছে ভেবে শাইনি এবং কিরণ শাইনির ঘরে ফিরে আসে। শাইনি বাথরুমে চলে যায়, আর সেখানে সে মুখে পানি ঝাপটা দেয়। একসময় সে আয়নার দিকে তাকিয়ে হু হু করে কেঁদে ওঠে, কারণ এই কাজটা সে কোনোদিনও করতে চায়নি। কিন্তু সে এতটাই অসহ্য হয়ে গিয়েছিল যে নিরুপায় হয়ে এই কাজটা তাকে করতে হয়েছে। শাইনি বেরিয়ে আসলে কিরণ জিজ্ঞেস করে, সবাই যদি জেনে যায়? শাইনি তখন তাকে সান্ত্বনা দেয়, বলে, বুড়ি 4 বছর ধরে বিছানায় পড়ে আছে, আর এখন যদি সে মারা যায় কেউ সন্দেহ করবে না। আর সকালবেলা উঠে আমি এমন কান্নাকাটি শুরু করব যে সবাই এগুলার খেয়ালই করবে না। তুমি ভয় পেও না, সবকিছু ঠিকঠাক আছে। আর তারপর শাইনি আর কিরণ আবারও লুডো খেলায় মেতে ওঠে। এইবার শাইনি খুব তৃপ্তি পায় আর পুরোপুরি খেলাটা এনজয় করে। খেলাধুলা শেষ করার পর কিরণ বলে ওঠে, বুড়ি কি আসলেই মরেছিল?
শাইনির কথাটা শুনে একটু সন্দেহ লাগে, আসলেই তো ভালো করে চেক করা হয়নি। আর তাই তারা আবারও শাইনি শাশুড়ির ঘরে যায় এবং ভালো করে বুড়িকে চেক করে, না বুড়ি আসলেই মারা গেছে। আর যেই কাপড়টা দিয়ে শাইনি বুড়িকে মেরেছিল সেই কাপড়টা সে খুঁজে পায় না। তাড়াহুড়ো করে ভুলবশত শাইনি কাপড়টা এখানেই ফেলে গিয়েছিল, কিন্তু ঠিক কোথায় ফেলেছিল সেটা তার মনে পড়ছে না। আর তাই সেভাবে কুট্টিজান সজাগ হয়ে যায়নি তো, সে এসে সবকিছু দেখে ফেলানি তো। শাইনি তার শ্বশুরকে চেক করার জন্য কুটিচানের ঘরে চলে যায়, আর সেখানে গিয়ে দেখে কুটিজান ঘুমিয়ে আছে। শাইনি কিছুটা নিশ্চিন্ত বোধ করে, আসলে কুটিজান যে বাড়িতে আছে এটা সে ভুলেই গিয়েছিল। আর তারপর সে তার শাশুড়ির ঘরে ফিরে আসে আর কাপড়টাও খুঁজে পায়, সেটা মাটিতে পড়েছিল। কাপড়টা তুলে নিয়ে শাইনি আর কিরণ তাদের রুমে ফিরে আসে, আর তাদের আবারও লুডো খেলা শুরু হয়। সব কাজ শেষ করার পর কিরণ বাইরে চলে যাওয়ার জন্য দরজার দিকে এগিয়ে যায়। শাইনিও তার সাথে ছিল, কিন্তু দরজাটা খুলতে গিয়ে তারা দেখে সেটা লক করা। দরজায় লক দেখে তো শাইনি অবাক, কে লক করলো। তবে সে বেশি সন্দেহ না করে চলে যায় পাশের দরজায়, কিন্তু এই দরজাটাও লক করা ছিল। আর তখন সে লাইট জ্বালাতে গিয়ে দেখে লাইট জ্বলছে না। মেইন সুইচের কাছে গিয়ে দেখে কেউ মেইন সুইচটা অফ করে রেখেছে, এমনকি ফিউজটাও খুলে রেখেছে। আর তখনই ওপরের ঘর থেকে শব্দ আসতে থাকে। শাইনি আর কিরণ দেখতে যায় ওদিকে কে আছে। শাইনি ভয়ে ভয়ে সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছিল। উপরে উঠে সে দরজাটা খুলে দেখতে যায়, কিন্তু ঠিক তখনই দরজাটা তার মাথার উপর আছড়ে পড়ে আর সে সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচে পড়ে যায়। শাইনি মাথায় আঘাত পেয়েছিল। তার চিৎকার শুনে কিরণ তার দিকে দৌড়ে আসতে থাকে, কিন্তু ঠিক তখনই তার পায়ে কেউ একটা লাঠি দিয়ে আঘাত করে। ঘটনার আকস্মিকতায় তারা দুজনই হতভম্ব হয়ে বসে পড়ে। কে এসব করছে তারা কিছুই বুঝতে পারছিল না। আর তারপর আমরা লাঠি হাতে যে লোকটিকে দেখি তাকে দেখার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না। লাঠি হাতে দাঁড়িয়েছিল কুট্টিচান, আর এই সব কিছুই সে করছিল। এরপর কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়। কিরণ আর শাইনি যখন তাদের শাশুড়িকে মারছিল তখন তার শাশুড়ি একটা বেল টিপে দেয়, যে বেলটা কুট্টিচানের ঘরে লাগানো ছিল। কোনো কিছু প্রয়োজন হলে সে এই বেলটা টিপতো আর কুট্টিচানকে ডাকতো। তাকে যখন মারা হচ্ছিল তখন সেই বেলটা টিপে দিয়েছিল, আর এতে করে কুট্টিচানের ঘুমটা ভেঙে যায়। হঠাৎ করে ঘুম ভাঙায় সে প্রথমে কিছু বুঝতে পারে না, আর তারপর সে তার বউয়ের রুমে যায়। কিন্তু ততক্ষণে কিরণ আর শাইনি যা করার করে ফেলেছে, বুড়িকে মেরে ফেলেছে। কুট্টিচান চোখে ভালো দেখতে পেত না, আর সে যখন তার বউয়ের কাছে যায় তখন দেখতে পায় তার বউ নিথর হয়ে পড়ে আছে, আর গলায় কিছু একটা কাপড় পেঁচানো আছে। সে কাপড়টা খুলে ফেলে আর বউয়ের জন্য হাউমাউ করে কাঁদতে থাকে। আমরা তো সবাই দেখেছিলাম কুট্টিচান তার বউকে কতটা ভালোবাসতো। কুট্টিচান খবরটা দেওয়ার জন্য শাইনির রুমের দিকে যেতে থাকে, কিন্তু তখন সে শুনতে পায় শাইনির রুম থেকে কেউ কথা বলছে। আর সে কান পেতে সেই কথাগুলো শুনতে থাকে। শাইনি তখন বলছিল, তুমি ভয় পেও না, কেউ আমাদেরকে সন্দেহ করবে না। আর সকাল হলেই বুড়ি মরে গেছে বলে আমি এমন কান্নাকাটি জুড়ে দেবো যে কেউ বুঝতেই পারবে না। কথাগুলো শুনে কুট্টিজানের পায়ের নিচে থেকে যেন মাটি সরে যায়। সে প্রচন্ড রেগে যায়, আর সে বুঝতে পারে শাইনি তার বউকে ইচ্ছে করে মেরে ফেলেছে। এরপর যখন শাইনি আর কিরণ আবারও বুড়িকে চেক করার জন্য তার রুমে গিয়েছিল তখন কুট্টিচান শাইনির রুমে যায় চেক করার জন্য যে শাইনির রুমে কে রয়েছে, কিন্তু সেখানে তখন কেউ ছিল না। কিন্তু কুট্টিচান বিছানায় এই বেলুনের প্যাকেটটা পায়, যা দেখে সে বুঝতে পারে শাইনি কারোর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছে। আর তারপরই সে সিদ্ধান্ত নেয় তার স্ত্রীকে মেরে ফেলা এবং তাদের সাথে বেইমানি করার শাস্তি শাইনিকে সে দেবে। আর তাই সে ঘরের প্রত্যেকটা দরজায় লক করে দিয়েছিল, যাতে করে ভেতরে থাকা লোকটা বাইরে যেতে না পারে। শাইনির ঘর থেকে বেরিয়ে কুট্টিচান তার নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ে, যাতে করে শাইনি তাকে সন্দেহ না করে। তখন সে ঘুমের ভান ধরেছিল যখন শাইনি তাকে চেক করতে গিয়েছিল। আসলে তখন কুট্টিচান কাঁদছিল তার বউয়ের জন্য। শাইনি চলে গেলে কুট্টিচান তার ছেলেকে ফোন করে আর বলে, বাবা কাল সকালে তুই অবশ্যই চলে আয়। কুট্টিচানের ছেলে ভয় পেয়ে যায় আর জিজ্ঞেস করে, কেন বাবা, কি হয়েছে, মা ঠিক আছে তো? কুট্টিচান বলে, তোর মা ঠিক আছে এবং আরাম করে ঘুমাচ্ছে। এরপর ফোন রেখে দিয়ে কুট্টিচান খাটের নিচ থেকে একটা রেঞ্জ বের করে, আর তারপর পায়জামার ফিতাটা শক্ত করে বেঁধে নেয়। আর তারপরই সে শাইনি আর কিরণের উপর হামলা চালায়। এরপর কাহিনী বর্তমানে চলে আসে। কিরণ এবং শাইনি আহত হয় এবং তারা তাদের নিজেদের ঘরে গিয়ে তাদের ক্ষতগুলো ব্যান্ডেজ করে নেয় এবং তারা বুঝতে পারে না কে তাদের উপর হামলা করেছে, কারণ তারা কুট্টিচানকে দেখতে পায়নি। এরপর শাইনি চেক করার জন্য তার শাশুড়ির ঘরে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। ফিরে আসার সময় শাইনি সেই কাপড়টা বাথরুমে দেখতে পায়, যেটা দিয়ে সে তার শাশুড়ির গলা পেঁচিয়ে দিয়েছিল। এরপর শাইনি যায় কুট্টিচানের ঘরে, কিন্তু সেখানে বিছানায় কুট্টিচানকে সে দেখতে পায় না। আর সে বুঝতে পারে এই সবকিছুই কুট্টিচান করছে। শাইনি খুব ভয় পেয়ে যায় এবং চলে যায় মেইন সুইচের কাছে। যে কোনো ভাবেই হোক মেইন সুইচটা ঠিক করতে হবে, কারণ কুট্টিচান চোখে ভালো দেখতে পায় না। তাই অন্ধকারে তার তেমন সমস্যা হবে না, কারণ এটা তার নিজের বাড়ি, প্রতিটি কোণা তার মুখস্থ। কিন্তু শাইনি আর কিরণ সেটা পারবে না, তাদের আলোর প্রয়োজন। কিরণও খুব ভয় পেয়ে গিয়েছিল, সে আর এখানে থাকতে চাইছিল না। সে আর কাউকেই মারতে চায় না। সে বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইছিল, কারণ একসাথে দুইজন মানুষ মারা গেলে সবাই সন্দেহ করবে। কিন্তু শাইনি বলে ঘটনাটা অন্যরকমও হতে পারে, আমরা এইভাবে সাজাবো ঘটনাটা।
কুট্টিজানের বউ হঠাৎ করে মারা যায়, আর সেই দুঃখে কুট্টিজান নিজেও নিজেকে শেষ করে ফেলে। আর তাছাড়া কুট্টিজান যদি বেঁচে যায় তাহলে সবাইকে সবকিছু বলে দেবে, এমনিতেও তারা ফেঁসে যাবে। অন্যদিকে আমরা কুট্টিজানকে দেখতে পাই সে তার বউয়ের রূপে গিয়েছে এবং বউয়ের আলমারি থেকে কিছু পরিষ্কার সাদা কাপড় বের করছে। সে সময় কুট্টিজান কান্নায় ভেঙে পড়ে। তারপর সে তার বউয়ের রুমে গিয়ে পরিষ্কার কাপড়গুলো যত্ন সহকারে তার বউকে পরিয়ে দেয়। সব কাজ শেষ হওয়ার পর কুট্টিজান বিছানার পাশে বসেই হাওয়া করে কাঁদতে থাকে, আর কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে। কাজের মেয়েটা চলে যাওয়ায় কুট্টিজান তার বউয়ের বিছানার পাশে একটা সুইচ লাগিয়ে দেয়, যে সুইচটা টিপলে সে তার ঘরে একটা অ্যালার্ম বেজে উঠবে, আর এতে করে কুট্টিজান বুঝতে পারবে তার বউয়ের তাকে প্রয়োজন। শাইনি যখন বুড়িকে মারতে গিয়েছিল তখন সে বেলটা বাজিয়ে দিয়েছিল, আর এতে করে কুট্টিজান টের তো পেয়েছিল কিন্তু সময় মতো আসতে পারেনি। এদিকে শাইনি কিরণকে রাজি করায় কুট্টিজানকে মেরে ফেলতে। তাই তারা কুট্টিজানের ঘরে যায়, কিন্তু সেখানে কুট্টিজান ছিল না। কিন্তু সেখানে একটা বাতি জ্বলছিল, পুরো বাড়ি অন্ধকার ছিল। তাই কাজে লাগবে মনে করে শাইনি বাতিটা তুলে নেয়, কিন্তু বাতিটা কুট্টিজান এমন ভাবে তৈরি করেছিল যে সেটা হাতে নেওয়া মাত্রই সেটা ফেটে যায়, আর শাইনির হাতে দাও দাও করে আগুন জ্বলে ওঠে। সে চিৎকার করতে থাকে। কিরণ এসে কোনোভাবে আগুনটা নেভায়, কিন্তু ততক্ষণে শাইনির হাতটা পুড়ে গিয়েছিল। শাইনি এবং কিরণ তাদের ঘরে চলে আসে। কিরণ শাইনির হাতে ওষুধ লাগিয়ে দেয় আর তাকে বলতে থাকে যে চলো আমরা এখান থেকে পালিয়ে যাই, কারণ আমরা কুট্টিজানকে নয়, কুট্টিজান আমাদেরকে মারতে চাইছে, আর তার সাথে মনে হয় আমরা পেরে উঠবো না। কিন্তু শাইনি নাছোড়বান্দা, সে রেগে গিয়েছিল, যে কোনো ভাবেই হোক সে কুট্টিজানকে শেষ করবেই। আর তাই আবারও শাইনি এবং কিরণ কুট্টিজানকে খুঁজতে বেরোয়। কুট্টিজান তখন স্টোর রুমে কিছু একটা খুঁজছিল। শাইনি আর কিরণ কুট্টিজানকে দেখে ফেলে, তাকে মারতেই যাবে তখন কুট্টিজানও বুঝে যায়, আর তাই কুট্টিজান সেখানে থাকা নারিকেলগুলো তাদের দিকে ছুটতে থাকে। কিরণ আর শাইনি কুট্টিজানের কাছেই যেতে পারছিল না। একসময় কুট্টিজান নারিকেলের বস্তাটা ধরে এদিক সেদিক ছুঁড়ে মারতে থাকে, আর সেই বস্তার বাড়ি খেয়ে শাইনি পড়ে গেলে কুট্টিজান তার উপর হামলে পড়ে আর চিৎকার করে বলতে থাকে তুই আমার বউকে কেন মেরেছিস, সে তোর কি ক্ষতি করেছিল। আর তখন কিরণ পিছন থেকে কুট্টিজানকে চেপে ধরে। বুড়ো হলেও কুট্টিজানের শরীরে ছিল অস্বাভাবিক শক্তি। সে জোড়া পা দেয়ালে থেকে এমন ভাবে পেছন দিকে ঠেলে দেয় যে কিরণ গিয়ে সোজা পড়ে নারিকেল কাটার মেশিনের ওপর, আর সেটা তার পেছন দিয়ে ঢুকে যায়। আর সেই সুযোগে কুট্টিচান সেখান থেকে পালিয়ে যায়। সেখান থেকে বেরিয়ে আসলে আমরা দেখতে পাই কুট্টিচানের একটা নখ উঠে গিয়েছে। সে সেখানে ব্যান্ডেজ না করে টান দিয়ে নখটা উঠিয়ে দেয়, আর কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা দেখতে পাই কুট্টিচান এই মুরগিটাকে এইভাবে মারছে, আর সেটা দেখে নোনাপ্পান ভয় পেয়ে যায়। আর আমরা বুঝতে পারি প্রয়োজন হলে কুট্টিচান কতটা ভয়ঙ্কর হতে পারে। কিরণ আর শাইনির ধারণাও ছিল না তারা কার বিরুদ্ধে লড়াই করতে এসেছে। এরপর আমরা শাইনি আর কিরণকে দেখতে পাই, তারা কিছুটা সুস্থির হয়েছিল। এরপর কিরণ অন্ধকারে খুঁজতে যায় কুট্টিচানকে। সে যখন খুঁজছিল ঠিক তখন তার পেছন এসে দাঁড়ায় কুট্টিচান। কুট্টিচান কিরণকে মারতেই যাবে, কিন্তু তার পেছন থেকে শাইনি এসে তার মাথায় মেরে দেয় এবং মারতেই থাকে। কুট্টিচান দুর্বল হয়ে মাটিতে পড়ে যায়। এরপর শাইনি তার পা ধরে টানতে টানতে তার বউয়ের রুমে নিয়ে যেতে থাকে আর বলে দুটোকেই একসাথে আগুন জ্বালিয়ে দেব। কিরণ কেরোসিন আনার জন্য রান্নাঘরে চলে যায়, কিন্তু শাইনি যখন বুড়ির ঘরের সামনে আসে তখন দরজাটা সজোরে কুট্টিচান তার মাথায় মেরে দেয়। শাইনি ছিটকে পড়ে, আর এই সুযোগে কুট্টিজান আবারও পালিয়ে যায়। শাইনির চিৎকার শুনে কিরণ রান্নাঘর থেকে ছুটে আসে, আর শাইনি রাগে চিৎকার করতে করতে বলে কেরোসিন ঢেলে এই বুড়িকে পুড়িয়ে দেব। আর কুট্টিচানের উদ্দেশ্যে বলে তুই তোর বউকে যদি ভালোবাসিস তাহলে এক্ষুনি বেরিয়ে আয়। শাইনির কথা শুনে বাধ্য হয়ে কুট্টিচান বেরিয়ে আসে এবং তার হাতে থাকা অস্ত্রটাও ফেলে দেয়। কুট্টিচানকে দেখে শাইনি একটা শয়তানি হাসি দেয় এবং কাছে গিয়ে কুট্টিচানের গালে একটা চড় দেয়, আর তারপর শাইনি এবং কিরণ মিলে তাকে আচ্ছা মতো ধুলাই দিতে থাকে। কুট্টিচানের অবস্থা খুব খারাপ হয়ে যায়, কিন্তু তারপরেও সে কিছুই বলছিল না। আর শাইনি তার সমস্ত রাগ যা এতদিন ধরে জমেছিল সব যেন কুট্টিচানের ওপর ঝাড়তে থাকে। একসময় শাইনি বুড়োকে দেয়ালের সাথে চেপে ধরে, আর পেছন থেকে কিরণ এক টাকু ঢুকিয়ে দেয়। কুট্টিচান ছটফট করছিল, আর শাইনি সেটা তৃপ্তি নিয়ে দেখছিল। একসময় কুট্টিচান নিস্তেজ হয়ে পড়ে, আর শাইনি তাকে ছেড়ে দেয়, কিন্তু তারপরে কুট্টিজান যা করে তার জন্য শাইনি বা কিরণ কেউই প্রস্তুত ছিল না। হঠাৎ করে সে শাইনি আর কিরণকে আক্রমণ করে আর তাদেরকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে তার ঘরে চলে আসে আর ফোনটা নিয়ে কাকে যেন ফোন করতে থাকে, কিন্তু তখন সেখানে শাইনি চলে আসলে কুট্টিচান ফোনটা ফেলেই সেখান থেকে পালিয়ে যায়। শাইনি ফোনটা চেক করে দেখতে পায় কুট্টিচান পুলিশকে ফোন করছিল। কুট্টিচানকে খুঁজে না পেয়ে শাইনি কিরণের কাছে ফিরে আসে আর বলে বুড়ো পুলিশকে ফোন করে দিয়েছে, 1 ঘন্টার মধ্যেই পুলিশ এখানে চলে আসবে। শাইনি বলে আমরা একা কিছুই করতে পারবো না, কারণ আমরা দুজনই আহত, তুমি তোমার বন্ধু বিজয়কে ফোন করো। শাইনির মুখের দিকে তাকিয়ে ভালোবাসার টানে কিরণ তার বন্ধু বিজয়কে ফোন করে। বিজয় তখন বাড়ির বাইরে হেডফোন কানে লাগিয়ে গান শুনছিল।
কিরণের ফোন পেয়ে বিজয় চলে আসে, কিন্তু সব দরজা বন্ধ থাকায় সে ঢুকতে পারছিল না। সে আবার কিরণকে ফোন করে সেটা জানায়। কিরণ সেই কথা শাইনিকে বলে। শাইনি বলে, তোমার বন্ধুকে বলো আম গাছে উঠে ছাদের ওপর দিয়ে ভেন্টিলেটরের ভেতর দিয়ে ঘরে ঢুকতে। যা শুনে কিরণ চমকে যায়, কারণ সেদিন তার বন্ধু এই কথাটাই বলেছিল। কিরণের বন্ধু বলেছিল তার পুলিশ বন্ধু জেবিয়ারকে সে শাইনিদের বাসায় নিয়ে আসতো, আর সে আম গাছ বেয়ে ছাদে উঠে শাইনিদের ঘরে ঢুকে যেত, আর সারা রাত শাইনির সাথে কাটিয়ে ভোরবেলা বেরিয়ে আসতো। কিরণ ভাবে তাহলে কি তার বন্ধুর কথাই ঠিক, শাইনির অনেক ছেলেদের সাথে সম্পর্ক রয়েছে। সে রেগে গিয়ে বলে, শালি, তোকে আমি এত ভালোবাসলাম আর তুই কিনা অন্য পুরুষদের সাথে সম্পর্ক করে বেড়াতি। যা শুনে শাইনি নির্বিকার ভাবে বলে, এখন এসব কথা না বলে কিভাবে এখান থেকে বের হব সেটা ভাবো। আর তখনই বিজয় ছাদের রাস্তা দিয়ে শাইনি এবং কিরণের কাছে আসে, আর তাদের এই অবস্থা দেখে একদম অবাক হয়ে যায়। কি ঘটেছে শাইনি আর কিরণ খুলে বলে। আর অন্যদিকে আমরা দেখতে পাই কুট্টি চাঁদ দূরে দাঁড়িয়ে এই সবকিছুই শুনছে। বিজয় তাকে দেখতে পেয়ে শাইনির হাত থেকে দাওটা তুলে নিয়ে তার দিকে দৌড় দেয়, কিন্তু কুট্টি চাঁদ ফ্লোরে কিছু একটা ফেলে রেখেছিল, আর বিজয় সেখানে স্লিপ কেটে পড়ে যায় এবং তার পা গিয়ে ঢুকে একটা ধারালো জিনিসের মধ্যে, আর এতে সে প্রচন্ড ব্যথা পায়। আর তখন কুট্টি চাঁদ কল ঠিক করার রেঞ্জটা নিয়ে বিজয়ের দিকে এগিয়ে আসে এবং সে কিছু করার আগে তার মাথায় মেরে দেয়, আর বিজয় সেখানেই শেষ হয়ে যায়। এমন একটা ঘটনা চোখের সামনে দেখে শাইনি বুঝতে পারে কুট্টি চাঁদ তার বউয়ের জন্য যে কোনো কিছু করতে পারে, আর তাই সে এখন ভয় পেয়ে পালাতে চাইছিল। শাইনি তার ঘরে ফিরে এসে মার্টিন নামের একটা লোককে ফোন করে আর বলে, জান, আমি খুব বিপদে পড়েছি, আমাদের বাড়িতে কেউ মনে হয় ঢুকে পড়েছে, আর আমি মা বাবার ঘর থেকেও চিৎকারের আওয়াজ পাচ্ছি, তুমি এসো, আমাকে বাঁচাও। আর এই কথাগুলো কিরণ পেছন থেকে শুনে ফেলে এবং সে শাইনির দিকে এগিয়ে আসে, রাগে কাঁপতে কাঁপতে বলে, তোকে আমি এত ভালোবাসলাম আর তোর জন্য আমি কি না করেছি, আর তুই কিনা আমাকে ধোকা দিচ্ছিস। শাইনি ভয় পাওয়া গলায় বলে, এরকম কিছুই নয় কিরণ, তুমি ভুল ভাবছো। কিন্তু কিরণ তো বুঝে যায় শাইনি তাকে মিথ্যে কথা বলছে, আর তাই সে শাইনির গলাটা চেপে ধরে এবং তাকে মারতে থাকে। তাদের মধ্যে অনেক হাতাহাতি চলতে থাকে। একসময় যারা ভালোবাসার টানে অপরের বিরুদ্ধে জানা তাই করেছে, এখন তারা নিজেদের বিরুদ্ধে লড়াই করছিল, যা দেখে কুট্টি চাঁদ মুচকি হাসে আর সেখান থেকে চলে যায়। কিরণ রাগে কাঁপতে কাঁপতে শাইনিকে বলছিল, তোর কয়টা পুরুষ লাগে, তুই তোর স্বামীকেও ধোকা দিচ্ছিস, আবার আমাকেও ধোকা দিচ্ছিস, তোর আসলে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর এই বলে কিরণ শাইনিকে শেষ করে দেয়। এরপর সে উঠে দাঁড়িয়ে কুট্টি চাঁদকে খুঁজতে থাকে। কুট্টি চাঁদকে খোঁজার সময় সে বিজয়ের লাশটা দেখে, আর সেটা দেখে তার আরো রাগ বেড়ে যায়। আর তারপর সে মেঝেতে কুট্টি চাঁদের পায়ের ছাপ দেখতে পায়। সেটা ফলো করে সে একটা রুমের দিকে এগিয়ে যায়। দরজাটা খুলতেই উপর থেকে একটা ভারী গ্যাস সিলিন্ডার তার মাথায় পড়ে, আর কিরণ সেখানেই শেষ হয়ে যায়। এই ফাঁদটা আসলে কুট্টিজানি পেতে রেখেছিল। এরপর আমরা কুট্টিজানকে দেখতে পাই, সে কলার ছুরির ভেতর থেকে ফিউজটা বের করে। ফিউজটা নিয়ে সে চলে যায় মেইন সুইচের কাছে, আর সেটা লাগাতেই পুরো বাড়ি আলোতে ঝলমল করে ওঠে। আর তারপর কুট্টিচান এগিয়ে যায় মেইন ডোরের কাছে। সে যখন এগিয়ে যাচ্ছিল তখন সেখানে পড়ে থাকা শাইনি হঠাৎ তার পাটা ধরে ফেলে, অর্থাৎ শাইনি তখনও বেঁচে ছিল। কুট্টিচান মাটিতে পড়ে গেলে শাইনি তাকে মারার চেষ্টা করে। কুট্টিচান কোনো রকমে গড়িয়ে সেখান থেকে সরে যায়, আর একটা পিতলের কলস নিয়ে শাইনির মাথায় মারে। আর শাইনির খেল এখানেই শেষ হয়ে যায়। এরপর বহু কষ্টে হামাগুড়ি দিয়ে দিয়ে কুট্টিচান দরজার দিকে এগিয়ে যায় এবং মুখের ভেতর থেকে মেইন ডোরের চাবিটা বের করে। সেটা দিয়ে দরজা খুলে সে যখন বাইরে বেরিয়ে আসে তখন দিনের আলো ফুটে গিয়েছিল, আর পুলিশও এসে গিয়েছিল। পরের দিনে আমরা দেখতে পাই পুলিশ বাড়ি থেকে সবগুলো লাশ বের করছিল। যখন কুট্টিচাঁদকে বের করা হচ্ছিল তখন তার ছেলে রাজীবও সেখানে পৌঁছে যায়। সে দৌড়ে তার বাবার কাছে আসে। কুট্টিচাঁদ তখন বলে, তোমার মা ভেতরে শুয়ে আছে, তুমি তার খেয়াল রেখো। এরপর কুট্টিচাঁদকে অ্যাম্বুলেন্সে তোলা হয়, আর রাজীব চলে যায় ঘরের ভেতর। ঘরের অবস্থা দেখে রাজীব খুব ভয় পেয়ে যায়। সে দ্রুত চলে যায় তার মায়ের রুমে। সেখানে গিয়ে দেখতে পায় তার মা পরিষ্কার বিছানায় সাদা পরিষ্কার জামা কাপড় পরে শুয়ে আছে, কিন্তু তার শরীরে কোনো প্রাণ নেই। রাজীবের চোখ থেকে পানি পড়তে থাকে, আর এইরকম একটা দৃশ্যের মধ্যে দিয়ে এই সিনেমাটা শেষ হয়ে যায়। মুভির এক্সপ্লেনেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমি আবারও হাজির হয়ে যাব এইরকম ক্রাইম, সাসপেন্স, থ্রিলার নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।